CPM means হচ্ছে critical path method, and part means project evaluation and কি জানো project evaluation and হচ্ছে ভুলে গেলাম, মনে পড়ছে না, যা পরে আমি বলবো। প্রজেক্ট এভ্যালুয়েশন এন্ড হচ্ছে রিপিট না রিসোলিউশন, ঠিক আছে পরে আসছি, মনে পড়ছে না, যায় না। এনিওয়ে, তো এই পার্ট এন্ড সিপিএম আর টু মেথডস বেসিক্যালি, বাট দ্য চ্যাপ্টার নেম ইজ আইদার প্রজেক্ট ম্যানেজমেন্ট আর নেটওয়ার্ক অ্যানালিসিস। তো নেটওয়ার্ক অ্যানালিসিস ইজ দ্য ব্রডার নেম and প্রজেক্ট ম্যানেজমেন্ট ইজ এ পার্টিকুলার নেম। তো বেসিক্যালি নেটওয়ার্ক মিন্স ধরো কম্পিউটার নেটওয়ার্ক, আর ধরো মিলিটারি নেটওয়ার্ক, ডিফেন্স নেটওয়ার্ক, so different type of networks are available, but here network analysis means a network which actually constructed from a project. তো প্রজেক্ট থেকে একটা নেটওয়ার্ক বানানো হয়। নেটওয়ার্ক মিন্স হচ্ছে বেসিক্যালি গ্রাফ উইথ ওয়েটস আইদার অন দ্য ভার্টিসেস অর অন দ্য এজেস। একটা গ্রাফ যদি থাকে, তার ওয়েট যদি অ্যাসাইন করা থাকে এজে বা ভার্টেক্সে, তখনই সেটাকে নেটওয়ার্ক বলে, ঠিক আছে। মানে গ্রাফ থিওরিতে যে গ্রাফ পড়েছো, সেই গ্রাফ বেসিক্যালি with weights adjacent to vertices or edges। তো এখানে আমাদের কি থাকবে, যে প্রত্যেকটা তোমার যে, আচ্ছা এই স্লাইডটা তো নাম অন্যটা স্লাইড আপডেট করলাম, প্রত্যেকটা ভার্টেক্স আর এজের সাথে আমাদের তোমার এ থাকবে, ওই কি বলে ওয়েট থাকবে। তো সেই যে প্রত্যেকটা ভার্টেক্স ওয়েট থাকবে, তখন হচ্ছে তোমার বলা হচ্ছে নেটওয়ার্ক, ঠিক আছে। এই স্লাইডটা মানে হচ্ছে দেখো, নেটওয়ার্ক মিন্স এখানে আর কি, মানে আমরা যে পার্টিকুলার অ্যানালিসিস করব, সেখানে নেটওয়ার্ক মিন্স হচ্ছে এ গ্রাফ উইথ ওয়েটস অ্যাডজাসেন্ট টু আইদার অন ভার্টিসেস অর অন এজেস। তো দ্যাট ওয়ান ইজ কল্ড দ্য নেটওয়ার্ক। তো এখানে দেখো কি আছে, দেয়ার আর 4 হাউসেস, হ্যাঁ না, 4টে হাউস আছে, দেখো বিল্ডিং আছে। তো এর মধ্যে কোন বিল্ডিংটা কার বেশি পছন্দ, দেখো নিজেরা চয়েস করো, 1 2 3 4 করে নাম্বারিং আছে, হুইচ বিল্ডিং ইজ বেস্ট ফর ইউ। নম্বর 1। নাম্বার 1 হচ্ছে তোমার, তাই তো? আর নাম্বার 3 3 স্যার 4 সামনে দেখেছো এই আছে, মানে সুইমিং পুল আর কি, 3 4 এর 3 স্যার 3 3 4 বেশি হচ্ছে নাকি? আর 1 1 1 আর 3, আর আর কার কি পছন্দ হচ্ছে বলো দেখি। আর কারো কিছু পছন্দ হচ্ছে না? 2 4 কারো পছন্দ নেই? তো বেসিক্যালি দেখো, এগুলো তো সুন্দর সুন্দর বাড়ি আর কি, কস্টলি বাড়ি, কয়েকশো কোটি টাকা দাম হবে এই বাড়ি বিল্ডিং গুলো। তো বেসিক্যালি সেই মানে যে বিল্ডিং এর আর কি, তার যে গেট আপ, সেটা ইম্পর্টেন্ট না। তো সেটা তো বলেছিলাম যে সিমুলেশন যে মেথড আমাদের আছে, সেই সিমুলেশন মেথড ইউজ করে আমরা ধরো বিল্ডিং কনস্ট্রাকশন ইত্যাদি আমরা করে থাকি, তাই না। সিমুলেশনের টেকনিকে বলাই ছিল যে ধরনের ডিফারেন্ট বিল্ডিং আছে, যেটা ধরো পছন্দ, কারো 3 পছন্দ, কারো হচ্ছে 1। তো তারা কি করবে, যে কম্পিউটারে এগুলো বানানো যায় সিমুলেশন মেথড ইউজ করে, বা ডিফারেন্ট যে সফটওয়্যার আছে, ক্যাড ক্যাম সফটওয়্যার বা আদার সফটওয়্যার ইউজ করে এই ধরনের বিল্ডিং কনস্ট্রাকশন করা যায়। তো সেই বিল্ডিং কনস্ট্রাকশন করে যেটা তোমার পছন্দ, 1 or 3 or 2 or 4 যেটা পছন্দ হবে, সেটা কন্ট্রাক্টরকে বললে সে হয়তো বানিয়ে দিল, এই হচ্ছে ব্যাপার। কিন্তু এখন ধরো একটা বিল্ডিং কনস্ট্রাকশন করতে গেলে আমাদের কি করতে হয়, বুঝতে পারছো? মানে আমরা যে প্রথমে যে বললাম না, টাইটেল হচ্ছে যে নেটওয়ার্ক অ্যানালিসিস অর প্রজেক্ট ম্যানেজমেন্ট, দুটো সেম, কিন্তু ওয়ার্ডস গুলো হবে ডিফারেন্ট, অনেকটা ডিফারেন্ট, ফার অ্যাওয়ে ফ্রম ওয়ান টাইটেল টু অ্যানাদার টাইটেল। প্রজেক্ট ম্যানেজমেন্ট ইজ ওয়ান টাইটেল and network analysis is another title. There are a lot of differences between the name, but they are same. আমরা যদি স্টাডি করে নিই তাহলে দেখবো যে দুটো হচ্ছে একই জিনিস। তো সেটা তোমরা কেয়ারফুলি অবজার্ভ করার চেষ্টা করো, যেটাকে প্রজেক্ট ম্যানেজমেন্ট বললেও বলা হচ্ছে ঠিক,
বা নেটওয়ার্ক অ্যানালাইসিস বললেও বলা হচ্ছে। ঠিক কেন সেটা তোমরা একটু বোঝার চেষ্টা করো, বা আমি যা বলছি সেগুলোকে শোনো, তাহলে দেখবে দুটোর মধ্যে মিনিংটা খুঁজে পাবে। তো এখন সেটা হচ্ছে প্রশ্ন যে ধরো 1 or 3 যে কোনো বিল্ডিং তুমি যদি কনস্ট্রাকশন করতে চাও, তাহলে এর কতগুলো স্টেপস আছে। ঠিক আছে, কতগুলো স্টেপস আছে, কি স্টেপস আছে? ধরো তোমরা এখন মাস্টার্স পড়ছো, চাকরি যখন পাবে তখন চাকরি পাওয়ার পরে কি করবে, একটা বাড়ি করার ইচ্ছা হবে, তাই না? নিজস্ব বিল্ডিং থাকবে, অনেক সুবিধা, জানো মেসেজ অনেক বেশি সুবিধা। তো এখন বিল্ডিং তৈরি করতে হলে প্রথমে একটা জায়গা কিনবে, ফার্স্ট স্টেজ। জায়গা কেনার আবার কিছু স্টেপস থাকে, সেগুলো ডিটেলস বলছি না। তো মনে করো একটা ল্যান্ড তুমি পারচেস করলে, কোথায় করবে না করবে তাতে অনেক কিছু স্টেপস আছে, সেটা আমি অ্যাভয়েড করছি, বিল্ডিং কনস্ট্রাকশনটা আমরা ধরছি। একটা জায়গা তুমি পেয়ে গেলে, তারপরে নেসেসারি যে পেপারস পারমিশন সব নিতে হবে বিভিন্ন জায়গা থেকে, সেগুলো মনে করে পেলে, এবার যখন তুমি কনস্ট্রাকশন করবে তখন তুমি নিজে ধরো দেখলে যে পারবে না, নিজে দাঁড়িয়ে থেকে বিল্ডিং কনস্ট্রাকশন করা হচ্ছে টপ জব, তুমি কাউকে দায়িত্ব দিলে বা নিজেও করতে পারো। এবার করার সময় কি করতে হবে, ফার্স্ট যে কাজ করতে হয়, দেখেছো যে বিল্ডিং তৈরি করার সময়, বাড়ি বানানোর সময় কি করা হয়, একটা ভিত কাটা হয়, বা সেখানে একটা তার সাথে সাথে কি করা হয়, ভিত কাটার সাথে সাথে একটা টিউবওয়েল আর একটা ধরো এগুলো বানানো হয়। জল লাগবে বিল্ডিং তৈরি করতে গেলে, তো সেই বা ধরো যে টিউবওয়েল যে বানাচ্ছ আর কি, সেগুলো বানানো হচ্ছে প্যারালালি, মনে করো ওই গর্তটা করা হচ্ছে, ভিত বলা হয় তাকে, গর্ত কেটে নেওয়া হচ্ছে। এবার যখন ভিত কাটা তৈরি হলো, তাহলে ভিত কাটা আর ওইখানে ধরো তৈরি করা বা টিউবওয়েল বানানো, দুটো হচ্ছে সাইমultaneously আমরা করতে পারি, কারণ একটা আরেকটার উপরে ডিপেন্ড না, দুটো ইন্ডিপেন্ডেন্টলি পাশাপাশি আলাদা আলাদা লেবারে সেই কাজগুলো করতে শুরু করলো। তার মানে দুটো হচ্ছে টাস্ক, একটা মানে যে বিল্ডিং কনস্ট্রাকশন হবে তার ছোট ছোট কতগুলো তো অ্যাক্টিভিটিস থাকে বা টাস্ক থাকে। তাহলে হ্যাঁ, টিউবওয়েল আর ধরো কনস্ট্রাকশন, এগুলো হচ্ছে একটা টাস্ক বা অ্যাক্টিভিটি। আর ধরো তোমার ভিত তৈরি করা হচ্ছে অ্যানাদার অ্যাক্টিভিটি, ডিফারেন্ট অ্যাক্টিভিটি। ওকে, সো দিস টু অ্যাক্টিভিটিস ক্যান বি পারফর্ম প্যারালালি অর সাইমultaneously। তো ভিত কাটার পরে কি করা হয় আমাদের, তখন তারপরে ভিত গাঁথা হয়, ইট টিট সিমেন্ট ইত্যাদি দিয়ে ভিত গাঁথা হয়, সেখানে জল লাগে। তার মানে দেখো, ভিত যখন আমাদের তৈরি করতে শুরু করা হবে, ইট যখন গাঁথা শুরু হবে উইথ সিমেন্ট অ্যান্ড ধরো স্যান্ড, তার আগেই বা তার জাস্ট আগের মুহূর্তে কিন্তু আমাদের বা টিউবওয়েল রেডি হওয়া চাই, তাই না? যদি জল না সাপ্লাই থাকে তাহলে কিন্তু আমরা ভিত কাটলেও কিন্তু আমরা ভিত তৈরি করতে পারবো না। তো সেই জন্য বিফোর স্টার্টিং অফ দ্য কনস্ট্রাকশন উই নিড দ্য ওয়াটার or to complete the well or your টিউবওয়েল। তো তার মানে ওই দুটো অ্যাক্টিভিটি শেষ হলে তারপরে কিন্তু আমরা ভিত গাঁথতে শুরু করতে পারবো। তার মানে ভিত কাটা একটা টাস্ক, বানানো আর একটা টাস্ক, তারপরে ভিত গাঁথা, ভিত দিয়ে যে গাঁথা হয় সেটা আর একটা টাস্ক। তার মধ্যে দেখো প্যারালেলই হচ্ছে ওই দুটো, ভিত কাটা আর টিউবওয়েল বানানো হচ্ছে প্যারালেল করতে পারি। এবার ভিত কাটা আর তোমার ধরো টিউবওয়েল মানে বসানো, দুটো শেষ হলে তারপরে আমরা ভিত গাঁথতে শুরু করবো। তো এইগুলো হচ্ছে তিনটে হচ্ছে অ্যাক্টিভিটিস। এবার ওই 1 আর 2 জনে কাটা ভিত কাটা, এইগুলো হচ্ছে দুটো অ্যাক্টিভিটিস, সেই দুটো শেষ হলে আর একটা শুরু করতে পারছি। তো এই ওয়ার্ডস গুলো আমাদের কাজে লাগবে, সেই জন্য আমি বারবার একই কথা বলছি, রিপিট করছি। তারপরে যখন ভিত গাঁথা যখন হয়ে গেল, তার মানে কি করে, ভিত গাঁথা হলো মানে মাটির তলার অংশ গাঁথা হলো, তারপরে আস্তে আস্তে উপরে দেওয়াল গাঁথা হলো। দেওয়াল গাঁথার পরে তখন কি করা হয়, ওই যে বলে না লিন্টার্ন বলা হয় একটা, দেখবে মানে কিছুটা জানলার যে উপর পর্যন্ত বা দরজার উপর পর্যন্ত একটা সিমেন্টের একটা স্ট্রাকচার দেওয়া হয়, মানে সলিড, মানে ছোট ছোট মার্বেল দিয়ে একটা সলিড তোমার কনস্ট্রাকশন করা হয়। তো সেই সলিড যে কনস্ট্রাকশনটা করা হচ্ছে দেখো, হ্যাঁ, সেই সলিড কনস্ট্রাকশনে তখন আমাদের কি থাকছে না, তো তোমার ওখানে আবার একটা এক ধরনের রড থাকে, সিমেন্ট, তারপরে ছোট ছোট স্টোন, এই সমস্ত দিয়ে একটা কনস্ট্রাকশন হচ্ছে। তার মানে দেওয়ালের পার্শিয়ালি গাঁথার পরে ওই কাজটা করতে হচ্ছে। ওইটার পরে ধর আবার ছাদ ঢালাই হয়, সেটা একটা কাজ। ছাদ ঢালাই হয়ে গেলে কিছুদিন ওয়েট করতে হয়। তারপরে কি কি কাজ করতে পারে, তারপরে ধর প্লাস্টার করে। তারপরে যখন দেওয়ালগুলো কাটা হয় বা যখন ছাদ ঢালাই হয়ে গেল, তখন দেবে ইলেকট্রিশিয়ান এসে যেখানে যেখানে ঘরের বোর্ড বসবে, তারপরে দেওয়াল কেটে তোমার কি করা হয়, ওই পাইপ লাইন বসিয়ে দেয়। হ্যাঁ, ওয়াটার পাইপ লাইন বলো, ইলেকট্রিকের যে সরু সরু পাইপগুলো দেওয়া হয় তার ক্যারি করার, সেইগুলো সবগুলোকে সেট আপ করা হচ্ছে। তার মানে কি হচ্ছে, দেখবে জেনারেলি কি হচ্ছে, ছাদ হয়ে গেলে বা ছাদ যখন হয় তখন এসে দু একটা পাইপ ইলেকট্রিশিয়ান এসে দিয়ে যায় ছাদের মধ্যে, যেগুলো থাকে ফ্যানের জন্য, অন্য পারপাসে এই সমস্ত কাজগুলো করে। তার মানে ওই কাজগুলো প্যারালালি হচ্ছে। তার মানে কিছু কিছু যে অ্যাক্টিভিটিস থাকছে পুরো বিল্ডিং কনস্ট্রাকশন করার, কিছু যে অ্যাক্টিভিটিস মানে বুঝতে পারছো যে এক একটা অ্যাক্টিভিটিস কে এইভাবে আমরা আইডেন্টিফাই করছি, যে ছাদ ঢালা একটা বিশাল কিন্তু একটা বড় অ্যাক্টিভিটিস, তার জন্য সার্টেন প্রিপারেশন লাগে, একদিনে অনেক বেশি লেবার লাগে,
তারপরে তোমার ইলেকট্রিশিয়ানের কাজ থাকছে, তাহলে ইলেকট্রিফিকেশন ওয়ান অ্যাক্টিভিটি। যে ধরো প্লাম্বার থাকছে, তোমার ওয়াটার লাইন বানাবে, জলের লাইন যেগুলো তৈরি করবে, সেটা একটা অ্যাক্টিভিটিস। তো ইলেকট্রিশিয়ান আর প্লাম্বার একসাথে কাজ করতে পারে। তো এগুলো যখন কাজ শেষ হয়ে গেল, ছাদ যখন ঢালাইয়ের জন্য কিছুদিন ওয়েট করার পরে খুলে দেওয়া হলো সব যে সেট আপ থাকে, তারপরে কি করে প্লাস্টার শুরু করছে। প্লাস্টার কমপ্লিট যখন হয়ে যাচ্ছে, তারপরে দু একদিন পরে একটু গরম টরম হলে বা শুকিয়ে গেলে, তারপরে তোমার কি করা আছে, হোয়াইট ওয়াশ করা আছে, রং করা আছে বিল্ডিং। তো রং টং করার পরে তখন ধরো গৃহপ্রবেশ হয়। তো এই যে পুরো একটা ধরো তুমি বিল্ডিং যখন বানাবে, এগুলো হচ্ছে মেজর স্টেপস, আমি যেগুলো বললাম ওটা বড় বড় স্টেপস, মাঝখানে আরো ছোট ছোট থাকেই আর কি, যে ইট আসা, বালি আসা, রড আসা, এই সমস্ত গুলো থাকে, লেবার আসবে, এলো কি এলো না, তারপরে মাঝখানে ধরো বৃষ্টি হয়ে যেতে পারে, কাজ বন্ধ থাকলো, বা ধরো স্ট্রাইক হয়ে গেল, কাজ বন্ধ থাকলে ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাক্টিভিটিস আরো থাকে, ইনক্লুড করতে হয়। তো মেজর আমি যে অ্যাক্টিভিটিস গুলো থাকছে, যে স্টেপস গুলো থাকছে, সেইগুলোকে বললাম। তো পুরো যে ব্যাপারটা, সেটাকে একসঙ্গে বলা আছে যে প্রজেক্ট। প্রজেক্টের নাম কি বলবো না, তো আমার মাই প্রজেক্ট ইজ দ্য কনস্ট্রাকশন অফ বিল্ডিং। যারা ধরো কন্ট্রাক্টরে কাজ করে, বিল্ডিং বানায় আর কি, তারা কি বলে যে আমার অমুক জায়গায় একটা প্রজেক্ট চলছে, সেভাবেই বলে, প্রজেক্ট বলেই বলে আর কি। যারা ধরো অনেকগুলো, অনেক বড় একটু কন্ট্রাক্টর, তারা একসঙ্গে হয়তো 4-5 জায়গায় কনস্ট্রাকশন করে, তাই বললো আমার হয়তো রাঙামাটিতে একটা প্রজেক্ট চলছে, একটা হয়তো বড় বাজার প্রজেক্ট চলছে, এইভাবে রেফার করে। তো তার মানে যে কনস্ট্রাকশন অফ এ বিল্ডিং ইজ এ প্রজেক্ট। এইবার এই যে প্রজেক্টটা আমরা পাচ্ছি আর কি, এই যে কাজটা আমরা করছি, তাহলে সেই কাজটা ধরো করার সময় আমরা কি করি আর কি। তুমি যখন বাড়ি একটা তৈরি করবে, তখন তোমার একটা কি ইন্টেনশন থাকবে, বাড়িটা তো তৈরি হলো, তার সাথে সাথে কি থাকে, মনে করো তুমি একটা ভাড়া বাড়িতে আছো, চাকরি পাওয়ার পরে বাড়ি তো বানাতে পারোনি, টাকা পয়সা তো নেই, তো একটা ভাড়া বাড়িতে মনে করো আছো, ধরে নেওয়া হচ্ছে। তো ভাড়া বাড়িতে থাকলে ধরো মাসে মাসে মালিককে ভাড়া দিতে হয়, ধরো ধরে না হলে 5,000 টাকার মালিককে ভাড়া দিচ্ছ। এবার তুমি যখন বিল্ডিং কনস্ট্রাকশন করবে, তৈরি করবে, তার জন্য যে খরচ, সেই টাকা তো তোমার কাছে থাকবে না। তো তুমি কি করো, জানো, লোন দেবে, সবাই লোন নেয়, আমি বাড়ি করেছি, আমি লোন নিয়েছি, লোন নিয়ে বাড়ি তৈরি করা হচ্ছে। তো মনে করো, তুমি মনে করো যে হ্যাঁ, জানুয়ারি 2021-এ বিল্ডিং কনস্ট্রাকশন করতে শুরু করছো, কামিং জানুয়ারিতে শুরু করলে। তো শুরু যখন করছো, তাহলে জানুয়ারিতে তোমাকে লোনটা নিতে হচ্ছে। এবার লোন নেওয়ার সময় মনে করো তুমি 10 লাখ রুপিস লোন নিলে, তাহলে ব্যাংক কি করবে, ওই জানুয়ারি ডে থেকে, যেদিন থেকে তুমি লোন নিচ্ছ, সেদিন থেকে তোমাকে ইন্টারেস্ট দেওয়ার জন্য ব্যাংক বলবে। তো তার মানে কি হচ্ছে, তুমি জানুয়ারি থেকে ইন্টারেস্ট পে করছো, প্লাস কি জানুয়ারি থেকে তুমি যে ভাড়া বাড়িতে আছো তার জন্য ভাড়া দিচ্ছ, তার মানে একই সঙ্গে দুটো তোমার টাকার খরচ বেশি হয়ে গেল। তো তোমার ইন্টেনশন কি থাকবে, যে ইউ হ্যাভ টু কমপ্লিট দ্য বিল্ডিং অ্যাজ সুন অ্যাজ পসিবল। যত তাড়াতাড়ি তোমার বিল্ডিং কনস্ট্রাকশন শেষ হয়ে যাবে, তখন তুমি কি করবে, ভাড়া বাড়ি থেকে নিজের বাড়িতে চলে আসবে। নিজের বাড়ি যখন চলে আসছো, তখন ভাড়ার জন্য যে 5,000 পার মান্থ পে করছিলে, সেটা আর করতে হচ্ছে না, তার মানে তোমার সেটা একটা সেভ হচ্ছে, মনিটারি সেভ। তো সেইটা আমাদের একটা ইন্টেনশন থাকে, যে টু কমপ্লিট দ্য বিল্ডিং অ্যাজ সুন অ্যাজ পসিবল। তো সেই জন্য কন্ট্রাক্টরকে আমরা চাপ দিয়ে থাকি। কন্ট্রাক্টর কি করবে, যে চাপ দিলেই কিন্তু কন্ট্রাক্টর যে করতে পারবে তার কোনো মানে নেই, কারণ সব জিনিসের একটা নিয়ম আছে। যেমন ধর আমি জানি যে ছাদের যখন ঢালাই করা হয়, তখন একটা কাঠ ফাট ইত্যাদি দিয়ে একটা ফ্রেম বানানো হয়। তো ছাদ ঢালাইয়ের পরে মনে হয় 2 or 3 উইকস তোমাকে রাখতেই হয়, একটা নিয়ম আছে। এক্স্যাক্টলি টাইমটা আমার মনে নেই, 2 or 3 উইকস ইউ হ্যাভ টু ওয়েট। তারপরে ওই ফ্রেমগুলোকে খুলতে হয়, তাহলে ছাদ ভেঙে পড়ে গেল। তো এই যে মিনিমাম ধরো টাইম আছে, তারপরে ধরো একটা ভিত তুমি যদি বানাও, তার তো একটা মিনিমাম টাইম লাগবে। যদি বলো একদিনে আমার ভিতটা হয়ে যাক, একদিনে দেওয়াল গাঁথা হয়ে যাক, এগুলো হয় না। একদিনে পুরো যদি দেওয়াল গেঁথে উঁচু করে ফেলে, তাহলে দেখা দেখা যাবে যে হয়তো দেওয়াল গাঁথতে গাঁথতে উপরে ইটগুলো ভেঙে পড়ে গেল। তো সেই জন্য একটা মিনিমাম মিনিমাম একটা ধরো টাইম থাকেই আর কি, যে কাজ করতে একটা মিনিমাম টাইম লাগে। তারপরে ধরো কিছু কাজ একদিনে বেশি করা যায় না, ওয়েট করতে হয়। তো এই সমস্ত কিছু ধরো রুলস রেগুলেশন থাকে। তো সেই জন্য একটা টাইম লাগে, কিন্তু আমাদের মেন অবজেক্টিভ কি হবে, উই হ্যাভ টু ফিনিশ দ্য প্রজেক্ট উইথ মিনিমাম নাম্বার অফ ডেজ। এটা আমাদের হচ্ছে ইন্টেনশন। ঠিক আছে, মানে আমাদের সবাই, আমরা যখন বাড়ি বানাবো, তখন আমরা চাইবো যে মিনিমাম নাম্বার অফ ডেজে যেন বিল্ডিংটা কনস্ট্রাকশন হয়। এখন দেখো কি হচ্ছে, বিল্ডিং কনস্ট্রাকশনের ম্যাক্সিমাম কত ডেজ লাগবে। আমরা যদি ধরে নিই যে একটা টিউবওয়েল বসাতে 2 দিন লাগবে, তাহলে 2 ডেজ, মানে মোটামুটি একটা যারা বানায় তারা ও বসায়, তারা জানে যে কদিনে একটা কো বানানো যায়। তাহলে আমি ধরছি 2 দিন। তারপরে ধরো একটা ভিত কাটতে কতদিন লাগবে, সেটা ডিপেন্ড করে কত বড় বিল্ডিং তুমি বানাচ্ছ, তার উপরে কত ডেপথ তুমি রাখবে ভিত্তে, তার উপরে ডিপেন্ড করে হয়তো একটা ডেজ বললো। তাহলে ধরে নেওয়া হচ্ছে যে কন্ট্রাক্টর বললো যে উই ক্যান কমপ্লিট ইট উইথিন 5 ডেজ। তাহলে 5 দিন হচ্ছে ওই অ্যাক্টিভিটি সব কমপ্লিট করা। কো বসানোর জন্য আমরা ধরছি যে দ্যাট অ্যাক্টিভিটি উইল ফিনিশ উইথিন 2 ডেজ।
তারপরে ভিত গাঁথা অব্দি যে টাইম লাগছে তার একটা ডেজ ধরো, তবে প্রত্যেকটা ডেজ কমপ্লিট যারা কন্ট্রাক্টর তারা কিন্তু একটা বলেই দেয়, যে রাফলি একটা ডেট বলে যে এত থেকে এতদিন লাগবে। যে যত বেশি এক্সপিরিয়েন্স আর কি তোমার ইয়ে হবে, কি বলে, কন্ট্রাক্টর হবে, সে তত বেশি এক্সাক্ট ডেট বলতে পারে। তাহলে সেই ডেট গুলো বললো। এবার মনে করো তোমার বিল্ডিং কনস্ট্রাকশনে আমি ধরে নিলাম যে প্রত্যেকটা যে অ্যাক্টিভিটিস তার নাম্বার অফ ডেজ সবাই বলে দিল, কত কত ডেজ লাগবে, ইলেকট্রিশিয়ান বললো তার কতদিন লাগবে, প্লাম্বার বললো কতদিন লাগবে, এরকম করে ডেট গুলো বললো। তাহলে ম্যাক্সিমাম কতদিন লাগবে টু কমপ্লিট দ্য বিল্ডিং, তোমার প্রত্যেকটা অ্যাক্টিভিটিস এর যে ডেজ, নাম্বার অফ ডেজ, সেগুলো যদি অ্যাড করে নাও তাহলে সেই যে ডেট দাঁড়াবে সেটাই হচ্ছে টোটাল তোমার ডেজ টু কমপ্লিট দ্য প্রজেক্ট। ওকে, মানে ধরো কু বসাতে 2 দিন, হ্যাঁ ভিত কাটতে 5 দিন, তাহলে 7 দিন, তারপরে দেওয়াল পুরো ছাদ অবধি করতে মনে করে লাগলো তোমার 10 দিন। ঠিক আছে, তাহলে হচ্ছে ধরো 17 ডেজ, প্লাস ধরো ওয়েট করতে হবে আরো 15 ডেজ, তার মানে হচ্ছে 32 ডেজ। তারপরে ধরো প্লাস্টারের জন্য বলানো হলো যে 10 ডেজ। ঠিক আছে, তার সেটা অ্যাড করলাম, ইলেকট্রিশিয়ান বলো আমার 3 ডেজ লাগবে, অ্যাড করলাম, প্লাম্বার বলো 2 ডেজ লাগবে, সব যোগ করলাম। এই সমস্ত অ্যাক্টিভিটিজে যদি আমরা ডেজ, নাম্বার অফ ডেজ যোগ করি তাহলে যে ভ্যালুটা পাওয়া যাবে দ্যাট ইজ দ্য ম্যাক্সিমাম টাইম রিকোয়ার্ড টু কমপ্লিট দ্য প্রজেক্ট। এটা হচ্ছে অ্যান্সার, মানে একটা ট্রিভিয়াল অ্যান্সার হচ্ছে যে সাম অফ দ্য ডেজ আর সাম অফ দ্য টাইম আর রিকোয়ার্ড টু কমপ্লিট দ্য প্রজেক্ট, দ্যাট ওয়ান ইজ দ্য ম্যাক্সিমাম টাইম রিকোয়ার্ড টু ফিনিশ দ্য এন্টায়ার প্রজেক্ট। ওকে, এবার ব্যাপারটা হচ্ছে দেখো যে আমার যেহেতু ইন্টেনশন থাকবে টু কমপ্লিট দ্য প্রজেক্ট উইথ এ মিনিমাম নাম্বার অফ ডেজ, সেই জন্য আমরা কি করব, যে কাজগুলোকে, যে অ্যাক্টিভিটিস গুলোকে একসাথে করা যাবে, প্যারালালি করা যাবে, সেগুলোকে আমরা একসাথে শুরু করে দেবো, তাহলে আমাদের নাম্বার অফ ডেজ কমবে। তো এটা হচ্ছে ব্যাপার। তো সেইটা যদি আমরা ইউটিলাইজ করি, যে কোন কোন কাজগুলো, কোন কোন অ্যাক্টিভিটিস প্যারালাল, সেগুলোকে যদি আমরা আইডেন্টিফাই করে নিই তাহলে আমাদের কি দাঁড়াবে, সেগুলোকে আইডেন্টিফাই করে সেভাবে আমরা ধরো লেবার লাগাবো, তাহলে আমাদের নাম্বার অফ ডেজ কমে যাবে। যে ম্যাক্সিমাম ডেজ যেটা পেলাম, সাম অফ দ্য ডেজ অফ দ্য অল অ্যাক্টিভিটিস, দ্যাট ওয়ান ইজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু। কিন্তু প্যারালাল কাজগুলোকে আইডেন্টিফাই করতে হবে, প্যারালাল কাজগুলোকে আইডেন্টিফাই করে আমরা আবার করে দেবো, সেগুলোকে সাইমultaneously আমরা লেবার লাগিয়ে কাজ করবো, তখন আমাদের নাম্বার অফ ডেজ কমবে। কিন্তু কিছু যে অ্যাক্টিভিটিস আছে, সেই অ্যাক্টিভিটিসে কি আছে না, তো কিছু অ্যাক্টিভিটি কমপ্লিট হওয়ার পরে অন্য অ্যাক্টিভিটিস আবার স্টার্ট করা যাবে, তার রেস্ট্রিকশন আছে। যেমন বললাম যে ভিত গাঁথতে যখন শুরু করবে তার আগে কিন্তু ভিত কাটা কমপ্লিট হতে হবে আর জলের ব্যবস্থা করতে হবে। তো তার মানে দুটো কমপ্লিট হওয়ার পরে আর একটা অ্যাক্টিভিটি শুরু করা যাচ্ছে। তো এইভাবে আমাদের কি করতে পারি, সেইগুলোকে পুরোটাকে, ব্যাপারটাকে আমাদেরকে স্টাডি করতে হবে, যে কোনগুলো প্যারালাল, কোনগুলোর পরে কোনটা শুরু করা যাবে। এইভাবে স্টাডি করে আমরা যদি একটা গ্রাফ বানিয়ে ফেলি, প্রত্যেকটা অ্যাক্টিভিটিস এর জন্য একটা করে এজ নেব, আর যে অ্যাক্টিভিটিস গুলো যেখানে মিট করবে সেখানে আমরা করে একটা নোড নেব, নিয়ে পুরো একটা গ্রাফ বানাবো। এই গ্রাফ বানানোর পরে সে গ্রাফ থেকে আমরা একটা পাথ বার করব, সেই পাথের যা লেন্থ হবে দ্যাট লেন্থ ইজ দ্য শর্টেস্ট ডিস্টেন্স, সরি, দ্য প্রজেক্ট কমপ্লিশন টাইম। বুঝতে পারছো, তাহলে আমাদের যে প্রবলেমটা আছে এটা একটা প্রজেক্ট, কনস্ট্রাকশন অফ এ বিল্ডিং ইজ এ প্রজেক্ট। Now we have to determine the minimum number of days is required to complete the entire project. So this is the problem. তাহলে প্রজেক্টটা বুঝতে পারলে, এবার সেইটাকে কিভাবে সলভ করা হবে, আমরা চাইছি যে ফাইন্ড দ্য নাম্বার অফ ডেজ টু কমপ্লিট দ্য প্রজেক্ট। সেই নাম্বার অফ ডেজটাই হচ্ছে মিনিমাইজ ডেজ আমাদেরকে বার করতে হবে। সেইটা বার করার জন্য যে মেথড আমরা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে নেটওয়ার্ক অ্যানালিসিস। তার মানে হচ্ছে ফ্রম দিস প্রজেক্ট উই হ্যাভ টু কনস্ট্রাক্ট এ নেটওয়ার্ক অ্যান্ড দেন উই হ্যাভ টু ডিটারমিন এ পাথ। ঠিক আছে, একটা পার্টিকুলার পাথ বার করবো, যে পাথটাকে ক্রিটিক্যাল পাথ বলা হয়, এবং দ্য লেন্থ অফ দ্য ক্রিটিক্যাল পাথ ইজ দ্য নাম্বার অফ ডেজ রিকোয়ার্ড টু কমপ্লিট দ্য প্রজেক্ট। এই হচ্ছে কানেকশন। যে প্রজেক্ট একটা আছে, সেই প্রজেক্টের করেসপন্ডিং আমরা একটা নেটওয়ার্ক বানাবো, একটা গ্রাফ বানাবো, সেই গ্রাফের মধ্যে থেকে একটা পার্টিকুলার টাইপের আমরা পাথ বার করব। সেই পাথটা যে বার করছি তার জন্য আমরা সার্টেন মেথড অ্যাপ্লাই করব। তো সেইটাই হচ্ছে দ্য প্রবলেম অফ নেটওয়ার্ক অ্যানালিসিস। বুঝতে পারছো, আমাদের যে প্রজেক্ট থাকছে সেখান থেকে আমরা নেটওয়ার্ক বানাচ্ছি, নেটওয়ার্ক অ্যানালিসিস করে বা পার্টিকুলারলি নেটওয়ার্কের একটা পাথ বার করে আমরা প্রজেক্ট কতদিনে কমপ্লিট হবে সেটা আমরা অ্যান্সারটা বলছি। তো এই হচ্ছে আমাদের ব্যাপার। তাহলে দেখো যে প্রজেক্ট থেকে একটা গ্রাফ পাবো, সেই গ্রাফ থেকে আমরা অ্যান্সার বার করছি। তো সেই জন্য বলছিলাম যে প্রজেক্ট ম্যানেজমেন্ট ইজ এ স্মলার থিংস আর স্মলার টপিকস কম্পেয়ার টু দ্য নেটওয়ার্ক অ্যানালিসিস। তো এইভাবে বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের প্রবলেম থেকে আমরা কি করতে পারি, উই ক্যান কনস্ট্রাক্ট এ গ্রাফ or we can construct a network, and by solving the problem on network we can solve the original problem. তো এই কারণে কোনো বইতে প্রজেক্ট ম্যানেজমেন্ট বলছে, প্রজেক্ট ম্যানেজমেন্ট মানেই হচ্ছে আমাদের যে কোনো ধরনের প্রজেক্ট থাকবে
তার কমপ্লিট করার জন্য যে আমাদের প্ল্যানিং আর কি। তো এই একটা ধরো আমি বিল্ডিং কনস্ট্রাকশনের এক্সাম্পল নিয়ে আমরা কিভাবে প্রজেক্ট আমরা বলছি, কাকে প্রজেক্ট বলছি, সেখান থেকে অ্যাক্টিভিটিস কি থাকছে সেগুলোকে আমরা বললাম, এই টার্মস গুলো আছে আমাদের পরে পরে। তো সেই প্রজেক্ট একটা হচ্ছে প্রবলেম, সেটা সলভ করার জন্য আমরা নেটওয়ার্ক অ্যানালিসিস যে মেথড সেটা আমরা অ্যাপ্লাই করব, ঠিক আছে। তো তার মানে যে সিপিএম অ্যান্ড পার্ট বলে যে আমরা লিখেছি, সেই সিপিএম অ্যান্ড পার্ট ইজ নাথিং বাট দ্য মেথড টু ফাইন্ড আউট দ্য পাথ, যে পাথ আমাদের অ্যাকচুয়ালি তোমার মিনিমাম টাইমটা দেবে। সেই হচ্ছে আমাদের কানেকশন বিটুইন দ্য প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যান্ড নেটওয়ার্ক অ্যানালিসিস। বুঝতে পেরেছো? তাহলে নেটওয়ার্ক অ্যানালিসিসটা মেথড অ্যাকচুয়ালি। তো এখানে দেখো আমাদের ইন্ট্রোডাকশনে কিছু কথা বলা আছে, এটা আমি তোমাদেরকে থেকে পিডিএফটা আজকালের মধ্যে পাঠিয়ে দেবো। আর আগের পিডিএফটা আমি একে পাঠিয়েছিলাম, কি জানো মেয়েটির নাম, পূর্বাশাকে। তো ও নিশ্চয়ই তোমাদেরকে দিয়েছে আর কি আগের এটা পিডিএফটা। আচ্ছা, এটাও দেখি আমি ওই আজকালের মধ্যে তোমাদের পাঠিয়ে দেবো। এখানে দেখো যে অনেকগুলো কথা আমি বলেছি, সেই কথাগুলো এখানে আছে, দেখো যে পয়েন্টস করে একদম লাস্টে লেখা আছে যে কমপ্লিট ইট অন অর বিফোর এ স্পেসিফাইড টাইম লিমিট। তাহলে যে আমাদের প্রজেক্টটা আছে সেই প্রজেক্টটা আমাদের কতদিনের মধ্যে কমপ্লিট হবে সেটা বলছে যে কমপ্লিট ইট অন অর বিফোর এ স্পেসিফাইড টাইম লিমিট। আমরা হয়তো বললাম যে আমার বিল্ডিংটা আমার 3 মাসের মধ্যে বানাতে হবে, সেটা আমরা বলতে পারি। তো সেটা সম্ভব কি সম্ভব না সেটা একটা ব্যাপার, কন্ট্রাক্টর বলবে। তারপরে দেখো সেকেন্ডে বলা আছে মিনিমাইজ দ্য টোটাল টাইম। এটা তো আমি বললামই যে আমাদের এম থাকবে, মেন এম থাকবে যে দ্য টাইম শুড বি মিনিমাইজ, মিনিমাইজ দ্য টাইম ফর এ প্রেসক্রাইব কস্ট। তারপরে এইটার একটা রেস্ট্রিকশন থাকে যে আমরা বললাম যে এই কম সময়ের মধ্যে বানাও এবং আমি তার জন্য এত টাকা খরচ করতে রাজি আছি। তো এইটা আবার কেন আসছে? তো ধরো নর্মালি আমি কন্ট্রাক্টরকে বললাম যে আমাকে এত দিনের মধ্যে বা যত কম সংখ্যক ডেজে বাড়ি তৈরি করা যাবে তার মধ্যে বাড়ি বানিয়ে দাও, এইটুকুই আমাদের হচ্ছে মানে নর্মাল ধরো রেস্ট্রিকশন। তো কম সংখ্যক ডেজ মানে কি, ধরো লেবাররা তাহলে কি করে, লেবাররা ধরো তোমার আসে 9টার সময় কাজ শুরু করে আর 3টাতে কাজ শেষ করে, এই হচ্ছে লেবারদের নর্মাল তোমার হচ্ছে কাজের টাইম, ডিউটি টাইম। কিন্তু দেখবে যে লেবারদেরকে যদি তুমি ওভার টাইম দাও, এক্সট্রা পে করো, তাহলে তারা হয়তো দিনে আরো 2-4 ঘন্টা এক্সট্রা কাজ করে, মানে আরো হয়তো সকাল সকাল চলে এলো বা দেরি করে গেল, এরকমও করে। তাহলে এক্সট্রা পে যদি করো তার মানে সেই চার্জটা কি হয়, যে নর্মাল যে চার্জ থাকে তার চেয়ে বেশি। তাহলে ওই যে নর্মাল চার্জের চেয়ে বেশি যখন তুমি দিচ্ছ, তখন কি হচ্ছে, একটা কাজ যদি 6 মাসে কমপ্লিট হয়, এবার তুমি যদি সেই কাজটাতে তুমি যদি এক্সট্রা পে করো, ওভার টাইম যদি দাও লেবারদেরকে, তাহলে ওরা কি হবে, বেশি টাইম ধরে কাজ করবে, এবং বেশি টাইম ধরে যদি কাজ করে তাহলে নাম্বার অফ ডেজ কিন্তু আরো কমে যাবে। সেই জন্য ফার্স্ট আর সেকেন্ড আর থার্ড 2 আর 3 যে প্রবলেম আছে সেগুলো এমনিতে মনে হচ্ছে কাছাকাছি, বাট দেয়ার ইজ আ ডিফারেন্সেস। তার মানে এখানে নর্মাল মিনিমাম একটা টাইম পাওয়া যাবে, আর মিনিমাম টাইম পাওয়া যাচ্ছে উইথ এ প্রেসক্রাইব কস্ট, মানে কস্ট তুমি যদি ইনক্লুড করে দাও, আরো বেশি টাকা যদি খরচ করতে চাও, তাহলে নর্মাল যে মিনিমাম টাইম তার চেয়ে কম টাইমে কাজটা করা সম্ভব হয়। কিন্তু যে তুমি যদি মনে করো হিউজ অ্যামাউন্ট টাকা দিবে, যে বিল্ডিংটা তৈরি করতে 6 মাস লাগবে, সেখানে তুমি বলে যে আমি অনেক বেশি টাকা দিবে, আমাকে বিল্ডিংটা 2 দিনে বানিয়ে দাও, দ্যাট ইজ নট পসিবল। 2 দিনে বিল্ডিং সম্ভব না, এটা আমরা কমন সেন্স থেকে বুঝতে পারছি, কারণ ছাদ ঢালাই করার পরে তোমাকে অন্তত 2 সপ্তাহ বা 3 সপ্তাহ যে টাইম থাকে, সেই টাইমটা যদি না রাখো তাহলে ছাদ ভেঙে পড়ে যাবে, মানে প্রজেক্টটা কমপ্লিটই হবে না। তো সেই জন্য খুব বেশি টাকা ইউজ করলে, খুব বেশি লেবার লাগিয়ে দিলেই যে তুমি খুব কম সময়ের মধ্যে কমপ্লিট করতে পারবে, দ্যাট আর নট পসিবল, তার একটা লিমিটেশন থাকে। তো সেই জন্য 3 নম্বর প্রবলেম, প্রবলেম নাম্বার 3 is also an important. Problem 2 is important with the normal cost. Problem 3 is the with extra cost. এই হচ্ছে ব্যাপার। প্রবলেম 4 বলছে মিনিমাইজ দ্য কস্ট ফর এ স্পেসিফিক টাইম। সেখানে আমরা টাইম বাউন্ড করে দেবো যে আমাদের এই সময়ের মধ্যে 6 মাস না, আমরা চাই 4 মাসের মধ্যে কাজ করতে হবে। তো সেটা একটা প্রবলেম, সেটা কিছু কিছু প্রবলেমের ক্ষেত্রে আসে। তো সেখানে হচ্ছে দেখো মানে আমাদের এটা উল্টো ব্যাপারটা, আমাদের হচ্ছে মিনিমাইজ দ্য কস্ট, কস্টটা মিনিমাইজ করতে হবে ফর এ স্পেসিফিক টাইম। 3 নম্বরে বলছে যে মিনিমাইজ দ্য টাইম ফর এ প্রেসক্রাইবড কস্ট, মানে 3 নম্বরে হচ্ছে টাইমকে মিনিমাইজ করা, কস্ট দেওয়া থাকছে। আর নাম্বার 4 বলছে যে মিনিমাইজ দ্য কস্ট ফর এ স্পেসিফাইড টাইম, সেখানে টাইম বাউন্ড করে দিলে এবং কস্টকে মিনিমাইজ করতে হবে, এই হচ্ছে ব্যাপার। ফিফথ বলা আছে মিনিমাইজ দ্য টোটাল কস্ট, শুধুমাত্র কস্টকে মিনিমাইজ করবে, টাইম ইজ নট ফ্যাক্টর, সেটা এক ধরনের ব্যাপার। আর সিক্সথ বলছে মিনিমাইজ দ্য আইডল রিসোর্সেস, মানে যে সমস্ত রিসোর্স তুমি ইউজ করবে সেগুলোর জন্য বসে না থাকে, আইডল যেন না থাকে। তার মানে তুমি যখন যে লেবার গুলোকে লাগাবে কাজ করতে, সেই লেবার গুলো যেন কখনোই যেন বসে না থাকে, যেন কন্টিনিউ কাজ করে আর কি। তো সেটাও একটা ইম্পর্টেন্ট ব্যাপার, ম্যানেজমেন্ট অফ লেবার্স
or management of the resources, মিনিমাইজ দ্য আইডল রিসোর্সেস, যারা ধরো চুপচাপ বসে থাকবে সেগুলোকে মিনিমাইজ করতে হয়। তো সেগুলো ধরো সবগুলো এর মধ্যে বেশ কিছু নিজেদের মধ্যে কানেক্টেড আর ইন্ডিপেন্ডেন্ট প্রবলেম। সো দিজ আর দ্য মেইন প্রবলেম অফ দ্য নেটওয়ার্ক অ্যানালিসিস অর প্রজেক্ট ম্যানেজমেন্ট। তো আরো ডিফারেন্ট ডিফারেন্ট টাইপেরও আমাদের ভেরিয়েশন আসবে, আমি বলবো, শুনবে ভালো করে। শুনে এর উপরে তুমি আবার তোমার যে আমাদের যে এমএসসি যে প্রজেক্ট আমরা বলেছি সেই প্রজেক্টও এর উপরে করতে পারবে। চ্যাপ্টারের উপরে একটা প্রজেক্ট করতেই পারো, আমি হাইলাইট করছি বলছি, কারো যদি ইন্টারেস্ট লাগে তাহলে সেই প্রবলেমটা করতেই পারো অ্যাজ এ এমএসসি প্রজেক্ট। এমএসসি যে প্রজেক্ট বলেছে তারও কিছু প্ল্যানিং ট্যানিং থাকে, সেটাকেও আমরা এখানে ইলাস্ট্রেট করতে পারি। আচ্ছা, এখানে ধরো অনেক কথা এরকম বলা আছে, এই যে ধরো মেথডের নাম হ্যানা টানা বলা আছে, যেগুলো আমি আগে বললাম সেগুলোকে নিজেরা পড়লেই হবে। তো এখানে দেখো আমাদের যে দুটো মেথডের কথা বলেছিলাম, যে পার্ট, যেটা আমি ভুলে গেলাম, পার্ট হচ্ছে প্রজেক্ট ইভ্যালুয়েশন এন্ড রিভিউ টেকনিক। ইভ্যালুয়েশন একটা টেকনিক, এন্ড তারপরে সেটাকে রিভিউও করা হয়, মানে ভ্যালু বার করার পরে আবার চেকিং করা হয় ইত্যাদি। আর সিপিএম হচ্ছে ক্রিটিক্যাল পাথ মেথড। ঠিক আছে, তো এই দুটো হচ্ছে আমাদের মেন মেথড আর কি, তার মধ্যে আবার কিছু কিছু ভেরিয়েশন আছে। তো দেখো লেখা আছে পার্ট নেটওয়ার্ক ওয়াজ ডেভেলপ ইন 1956-58 by research team of US Navy's Polaris Nuclear Submarine Missile Development Project. ভেরি ইন্টারেস্টিং। দেখো যে ওদের একটা বিশাল বড় গভর্নমেন্ট প্রজেক্ট ছিল, হ্যাঁ, ইউনাইটেড স্টেটস এর, মানে আমেরিকার নেভির প্রজেক্ট। নেভি যেগুলো থাকে না, নেভি তো জানো, তো তাদের একটা ছিল যে নিউক্লিয়ার সাবমেরিন মিসাইল। ঠিক আছে, মানে সাবমেরিন থেকে মিসাইল থ্রো করবে, নিউক্লিয়ার মিসাইল থ্রো করবে, তাদের একটা প্রজেক্ট। তারা এই মেথডটাকে ডিজাইন করেছে। তাহলে 56-58 খুব বেশি দিনের পুরনো সাবজেক্ট না। তারপর দেখা বলছে since 1958 this technique has been used to planning all mostly types of project, মানে এটা 58 থেকে মেনলি ধরো এই যে ব্যাপারগুলো সেটা হচ্ছে প্ল্যানিং করার সময়, বিভিন্ন ধরনের প্ল্যানিং করার সময় এই মেথডটা অ্যাপ্লাই করা হয়। At the same time, but independently, CPM was developed jointly by two companies, EI DuPont and Remitting Rand Corporation. So these are the corporation. They were developed the uh, CPM. CPM means as a critical path method. তো এবার এই দুটো মেথড আমরা পড়বো, দুটো মেথডই আমরা ডিটেলস পড়বো, দেখবেন। তো এবার দেখা হচ্ছে যে অবজেক্টিভ অফ দিস চ্যাপ্টার, মানে আমাদের মেন অবজেক্টিভ কি, আমরা মেন এখানে কি স্টাডি করবো সেটা এখানে বলা আছে। The objective of this unit are, first one দেখো, number one, discuss the importance of using PERT and CPM technique for project management. তার ইম্পর্টেন্সটা কি সেটা আমরা বললামই, প্রজেক্ট ম্যানেজমেন্ট কি, সেখানে অ্যানালিসিস কি আছে, মেথডগুলো জানলে পরে একটু বুঝতে সুবিধা হবে। নাম্বার টু হচ্ছে শো দ্য ডিফারেন্সেস বিটুইন PERT and CPM নেটওয়ার্ক, সেটা আমরা শিখবো। থার্ড হচ্ছে ডিসকাস দ্য ডিফারেন্স ফেজেস of a project and various activities needed to be done during this phases. তার মানে এই যে প্রজেক্ট যে নেটওয়ার্ক আমরা বানাবো তার যে যে ফেজ থাকবে বা যে যে অ্যাক্টিভিটিস থাকবে, ভেরিয়াস ফেজেস, ভেরিয়াস অ্যাক্টিভিটিস, সেগুলো আমরা জানবো। ফোর্থে বলছে দেখো, ড্র দ্য নেটওয়ার্ক ডায়াগ্রাম উইথ সিঙ্গেল অ্যান্ড দিস 3 টাইম এস্টিমেটস অফ অ্যাক্টিভিটিস ইনভলভ ইন দ্য প্রজেক্ট। তো তারপর আমরা একটা নেটওয়ার্ক বানাবো, একটা ডায়াগ্রাম বানাবো, বেসিক্যালি নেটওয়ার্ক ডায়াগ্রাম আর নেটওয়ার্ক আমরা বানাবো, একটা সিঙ্গেল ধরো নেটওয়ার্ক আমরা বানাবো, মানে মেনলি কানেক্টেড নেটওয়ার্ক আমাদের আসবে। অ্যান্ড সেখানে বলছেন দিস থ্রি টাইমস এস্টিমেটস, এটা কিন্তু আমরা বলিনি, ইন্ট্রোডাকশন মধ্যে লেখা আছে। সেটা হচ্ছে ধরো আমরা যেমন বললাম যে একটা পার্টিকুলার কাজ করতে, একটা কুয়ো বানাতে আমরা বললাম যে 2 দিন সময় লাগবে। ঠিক আছে, একটা টিউবওয়েল বানাতে, মনে করো টিউবওয়েল বানাতে 2 দিন সময় লাগবে বললাম, কিন্তু হয়তো দেখা গেল কাজ করতে গেলে কি হচ্ছে, যে কোনো কোনো জায়গায় আমাদের মেদিনীপুর জেলাতে কোনো কোনো জায়গাতে দেখা যাবে যে পাথর আছে, স্টোন একদম, মানে একদম সলিড পাথর, যেখানে কেটে বসানো হচ্ছে বা টিউবওয়েল বসানো হচ্ছে একটা কঠিন কাজ। আবার কিছু কিছু জায়গায় দেখবে সিম্পল মাটি আছে, সেখানে সহজে হয়। কোনো কোনো জায়গায় মাটি আছে, তার সাথে কিছু দেখবে কাঁকড় থাকে, মানে ছোট ছোট স্টোন থাকে, তো সেখানে এক ধরনের টাইম লাগবে। আবার যেখানে ধরো বালি মাটি, যেমন আমাদের দেশের বাড়ি মুর্শিদাবাদে, সেখানে ধরো দেখো টিউবওয়েল বসাতো জাস্ট একদিনে, 3টে পাইপ বসিয়ে টিউবওয়েল বসিয়ে দিত, জাস্ট একদিনে এলো, কয়েক ঘন্টার কাজ করলো, 5-6 ঘন্টাতে পুরো ড্রিল করে তোমার পাইপ বসিয়ে দিল, টিউবওয়েল লাগিয়ে দিল, বেশ সুন্দর জল আসছে। তো সেটা ডিপেন্ড করে কোন এরিয়াতে করবে তার উপরে।
তো সেই জন্য মনে করে এখন মেদিনীপুর জেলার জায়গা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের, মুর্শিদাবাদের জায়গায় এক ধরনের ইউনিফর্ম, সব জায়গাতে মোটামুটি ওই পলিমাটি, মানে গঙ্গার যেহেতু বদ্বীপ অঞ্চল সেই জন্য পলিমাটি, তারপরে বালিমাটি এই ধরনেরই জায়গা আর কি। কিন্তু মেদিনীপুরে যাবে যদি তুমি চলে যাও ওই যে রাঙামাটির দিকে যদি চলে যাও, রাঙামাটির দিকে চলে গেলে দেখবে যে পাশের দিকে যদি যাও সেখানে দেখবে প্রচুর ইয়ে দেখা যায়, মোরাম পাথর দেখা যায়। তো সেই মোরাম পাথরে টিউবওয়েল বসানো হচ্ছে কঠিন কাজ, বসাতে হচ্ছে কঠিন কাজ, মানে অনেক টাইম লাগে। তো এই সমস্ত ব্যাপারগুলো আছে। আবার কিছু কিছু জায়গায় দেখবে পাথর নেই, কিন্তু ওই প্রচুর ছোট ছোট পাথরের টুকরো থাকে, যা মেদিনীপুরের লোকজন কাকর বলে। তো সেই ধরনের হয়তো ব্যাপারগুলো থাকে। তো সেই জন্য কি হচ্ছে যে কন্ট্রাক্টরকে দেবে টিউবওয়েল বসানোর জন্য বা কুয়ো করার জন্য, সে তখন হয়তো বললো যে হ্যাঁ এটা আমি টিউবওয়েল আমি কিন্তু যদি ভালো মাটি হয় একদিনে হয়ে যেতে পারে, আর যদি পাথর টাথর থেকে যায় আমাদের হয়তো 5 দিন লাগবে। তার মানে দেখো তিনটে হচ্ছে পসিবিলিটিস টাইম আমরা বলতে পারি, যে একটা অ্যাভারেজ এস্টিমেটেড টাইম সে 2 days, বেস্ট ধরো টাইম আমরা পেতে পারি যদি বেস্ট কন্ডিশন থাকে তাহলে 1 day আমাদের হয়ে যেতে পারে। আর যদি আমাদের ধরো যদি খারাপ কন্ডিশন থাকে তাহলে আমাদের হয়তো 5 days লাগতে পারে। সো দিস আর দ্য 3 টাইম এস্টিমেটস। তার মানে একটা মোস্ট প্রবাবল টাইম, একটা হচ্ছে ওয়ার্স্ট টাইম, ম্যাক্সিমাম যে টাইম লাগবে তাকে বলা হচ্ছে ওয়ার্স্ট টাইম, আর একটা হচ্ছে বেস্ট পসিবল টাইম, মানে হচ্ছে মিনিমাম যে টাইম লাগবে সেটা। তো সেটা সমস্ত অ্যাক্টিভিটিজ এর ক্ষেত্রে আমাদের সেটা থাকে, মানে যদি তুমি আনসার্টেন হয়ে যাও কোনো অ্যাক্টিভিটিজ এর উপরে, সেই অ্যাক্টিভিটিসটা কমপ্লিট করতে কতদিন লাগবে সেটা যদি ডিফারেন্ট কন্ডিশনের উপরে ডিপেন্ড করে, যদি আনসার্টেন হও তখন আমরা এই 3টে টাইম এস্টিমেটের কথা বলে থাকি। 3 ধরনের টাইমের কথা বলি ফর এ পার্টিকুলার অ্যাক্টিভিটি অর অল অ্যাক্টিভিটিস। ঠিক আছে, তার মানে বুঝতে পারছো যে কোনো একটা অ্যাক্টিভিটি কমপ্লিট করার ক্ষেত্রে যদি দেখা যায় যে আনসার্টেন ব্যাপার আছে, আমি শিওর না যে হাউ মেনি ডেজ আর রিকোয়ার্ড টু কমপ্লিট এ পার্টিকুলার অ্যাক্টিভিটি, তখন আমরা 3 ধরনের টাইমের কথা বলে থাকি, যে মিনিমাম কতদিনে শেষ করা যেতে পারে যার চান্স হচ্ছে কম, প্রবাবিলিটি কম, একটা ম্যাক্সিমাম কতদিন লাগতে পারে যার প্রবাবিলিটি হচ্ছে সার্টেন, অবশ্যই ওই টাইমের মধ্যে শেষ হবে। আর একটা টাইমের কথা বলতে পারি মিডিল টাইম, দ্যাট ওয়ান ইজ দ্য মোস্ট প্রবাবল টাইম, মানে ম্যাক্সিমাম মানে হাইলি চান্স থাকবে যে ওই টাইমে তোমার কাজটা শেষ হবে। মানে যে কাজটা তুমি ধরো 2 দিনে শেষ হবে বলছো, সেটা যদি তুমি বলো 5 দিনে শেষ হবেই, তাহলে অবভিয়াসলি হবে দ্যাট শুড বি সার্টেন, তাই না? যদি মনে করো তুমি যদি বলো যে কাজটা 2 দিনের মধ্যে শেষ হয়ে যাওয়ার চান্স বেশি, তার মানে তুমি যদি সেখানে টাইমটাকে যদি 2 দিনের জায়গায় 5 দিন বলে দাও তাহলে 5 দিনের কাজ শেষ হবে, দ্যাট মিনস উইদিন দ্যাট ডে দ্য অ্যাক্টিভিটি মাস্ট কমপ্লিট। কিন্তু কমে হওয়ার চান্স হচ্ছে কমে যায়, মানে মোস্ট প্রবাবল যে ডেজ তার চেয়ে যদি তুমি কমে কাজ শেষ করতে চাও দ্যাট উইল টেক লেস প্রবাবল টাইম। তো এনিওয়ে এই 3টে টাইম আমাদের থাকেই, আমরা সেটা পরে বলবো, পার্ট অ্যানালিসিস যখন শিখবো তখন এই 3 ধরনের টাইমের কথা বলবো। কিন্তু তুমি যদি শিওর হও যে এই পার্টিকুলার অ্যাক্টিভিটিস বা কোনো একটা প্রজেক্টের সমস্ত অ্যাক্টিভিটিস যে ডেট বলছো সেই ডেটে অবশ্যই হবে, তার চেয়ে কমেও সম্ভব না, তার চেয়ে বেশিও লাগবে না, তখন সেটাকে বলা হচ্ছে ডিটারমিনিস্টিক কেস অর সার্টেন কেস। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, আমাদের যে ক্রিটিক্যাল পাথ মেথড আছে সেই মেথডটা অ্যাপ্লাই করব যদি সার্টেন হয়ে যায়। আর যদি আনসার্টেন থাকে তখন আমরা ওই যে পার্ট যে টেকনিক আছে সেটা আমরা অ্যাপ্লাই করব। তারপরে দেখো আছে নেক্সট যে আইটেম, সেটা ডিটারমিন দ্য ক্রিটিক্যাল পাথ and thoughts associated with non-critical activities and events along with the total project completion time. এটা আমাদের হচ্ছে মেন অবজেক্টিভ টু ফাইন্ড দ্য what we will find out from the network. So this is the problem. We will calculate or we will determine the critical path. মানে একটা পাথ বার করব, সেই পাথে কিছু স্পেসিফিক ক্রাইটেরিয়া আছে, তো সেই পাথের নাম হচ্ছে ক্রিটিক্যাল পাথ, বাট উই হ্যাভ টু ক্যালকুলেট দ্য ক্রিটিক্যাল পাথ and what is critical path we will discuss later. Okay, মানে কোন পার্টিকুলার পাথকে আমরা ক্রিটিক্যাল পাথ বলবো সেটা আমরা পরে বলছি যখন আমরা মেথড স্টাডি করব। বাট দ্য প্রবলেম ইজ উই হ্যাভ টু ডিটারমিন এ ক্রিটিক্যাল পাথ। তার সাথে রিলেটেড কতগুলো টার্মস আছে, ফ্লোটস বলা হয়, 3 ধরনের ফ্লোটস আছে, সেটা আমরা ক্যালকুলেট করব ফর ক্রিটিক্যাল অ্যাক্টিভিটিস অ্যাজ ওয়েল অ্যাজ ফর নন ক্রিটিক্যাল অ্যাক্টিভিটিস। তারপরে দেখো বলা আছে ডিটারমিন দ্য প্রবাবিলিটি অফ কমপ্লিটিং এ প্রজেক্ট উইথিন এ শিডিউল টাইম। সেগুলো আলাদা আমাদের প্রবলেম থাকবে, যে একটা শিডিউল টাইম বললাম তার মধ্যে ওই কাজটা কমপ্লিট হওয়ার সম্ভাবনা কত। তারপর ফাইন্ড দ্য ক্র্যাশ প্রজেক্ট শিডিউল টাইম অ্যান্ড এস্টাবলিশ এ টাইম কস্ট ট্রেড অফ ফর কমপ্লিশন অফ প্রজেক্ট। এটা হচ্ছে লাস্ট আমাদের সেকশনে একটা আছে, সেখানে আমরা স্টাডি করবো, সেটা একটু বলতে হবে। তো এখন আমি আর বলছি না, লাস্ট পয়েন্ট আমি ওখানে বলবো। এবার বলা হচ্ছে দেখো ফেজেস অফ প্রজেক্ট ম্যানেজমেন্ট। কি কি ফেজ থাকে একটা প্রজেক্ট ম্যানেজ করার সময়? বিল্ডিং যখন আমরা বানাচ্ছি তখন তো ডিফারেন্ট আমাদের বললাম যে স্টেপস আছে, তো এখানে আমরা বলছি ফেজেস বলেই বলা হচ্ছে। তো ফার্স্ট হচ্ছে প্ল্যানিং।
মানে যখন আমরা একটা প্রজেক্ট কমপ্লিট করতে চাইবো, ফার্স্ট উই হ্যাভ টু টেক এ প্ল্যানিং অর ইউ হ্যাভ টু ডিজাইন এ প্ল্যানিং। তো বলছে this phase involves setting the objective of the project and the assumption to be made। মানে এই প্রজেক্টটা কমপ্লিট করার জন্য আমাদের কি কি অবজেক্টিভ থাকবে, মানে কি কি আমাদের মানে বানাবো, যদি বিল্ডিং বানাই তাহলে কি কি করতে হবে সেগুলোকে লিস্ট আউট করা। তারপরে একটা বিল্ডিং এর ক্ষেত্রে একটা প্ল্যান তৈরি করা হয়, মানে যারা একটা মিউনিসিপ্যালিটি থেকে অ্যাপ্রুভ করতে হয়, পঞ্চায়েত থেকে অ্যাপ্রুভ করতে হয়, যারা ইঞ্জিনিয়াররা প্ল্যান বানিয়ে দেয় বিল্ডিং এর কোথায় কত ফুট কি থাকবে, দেওয়াল কত কোথায় 10 ইঞ্চি দেবে, কোথায় 8 ইঞ্চি দেবে, ইত্যাদি ইত্যাদি, একটা প্ল্যানিংও থাকে। তো সেই সমস্তগুলোকে একটা সেট আপ কর, কিভাবে তুমি বিল্ডিং তৈরি করবে, কোন দিকে জলের ব্যবস্থা করবে, কোন দিকে বিল্ডিং কনস্ট্রাকশন করবে, কবে থেকে কাজ শুরু করবে, কজন লেবার দিয়ে কাজ শুরু করবে, দিস আর অল দ্য পার্ট অফ প্ল্যানিং। তারপরে দেখো সেকেন্ড লাইনে বলা আছে অলসো ইট ইনভলভ দ্য লিস্টিং অফ টাস্ক আর জবস দ্যাট মাস্ট বি পারফর্ম টু কমপ্লিট আ প্রজেক্ট আন্ডার কনসিডারেশন। ঠিক আছে, তো পুরো ব্যাপারটাকে একটা চক আউট করা। যেমন ধরো তোমাদের যে এমএসসি প্রজেক্ট, দ্যাট শুড বি আ মানে ইন্টারেস্টিং প্রবলেম ফর দিস কাইন্ড অফ অ্যানালিসিস অর স্টাডি। তো যে প্রজেক্টটা তোমাদের দেওয়া আছে, এখন তোমাদের কি করেছে যে একটা স্টেজ বলা হয়েছে যে তোমাদেরকে বললাম তোমরা ভাবো কি এরিয়াতে তোমরা কাজ করতে চাও। তাই না, আমি সেদিন বললাম যে আমার কাছে যারা করবে তাদেরকে বললাম যে আমি এই হচ্ছে জায়গা, এইভাবে প্রজেক্ট করতে হয়। এইবার তোমাদেরকে ওপিনিয়ন দিয়ে দিয়েছি বা তোমাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে যে তোমরা কে কি করতে ইন্টারেস্টেড হবে এটা নিজেরা চিন্তা ভাবনা করে বলো। এটা হচ্ছে একটা ফার্স্ট অ্যাক্টিভিটি ছিল, যেটা আমার সাথে তোমাদের ইন্টারাকশন একটা অ্যাক্টিভিটিস, দ্যাট ওয়ান ইজ ফিনিশড। তারপরে এখন কি করতে দেওয়া আছে, এখন তোমাদেরকে বলা আছে ইউ হ্যাভ টু ডিসাইড অ্যাবাউট ইউর প্রবলেম। তো সেটা হচ্ছে সেকেন্ড অ্যাক্টিভিটি। প্রবলেম ডিসাইড করার পরে আমি বলেছি যে তোমরা ভেবে চিন্তা ভাবনা করে আমাকে বলবে। তারপরে আমি আবার আমার সাথে তোমাদের সাথে যে স্টুডেন্টদের সাথে ইন্টারাকশন করবো, করে আমি বলবো যে ঠিক আছে তুমি এই প্রবলেমটা করো, তুমি এই প্রবলেমটা করো, এই প্রবলেমটা করার জন্য কি কি করবে সেটা আমি বললাম। সেটা হচ্ছে নেক্সট অ্যাক্টিভিটিস। তারপরে ধরো তোমরা কি প্রবলেম স্টাডি করলে, কিছু পেপার স্টাডি করবে, পড়াশোনা করবে, করে আমাকে আবার বুঝলে, সেটা আর একটা অ্যাক্টিভিটিস। তারপরে আমি বললাম যে এবার ফার্স্টে তুমি প্রবলেমটাকে সলভ করো। প্রজেক্টস যে প্রবলেম, মেইন প্রবলেম যেটা ডিসাইড করা আছে আপনাদের ডিসকাশন, সেটাকে সলভ করতে ভালো। সলিউশন হচ্ছে একটা স্টেপস। সলিউশন হয়ে গেলে তখন বললাম পুরো ব্যাপারটাকে একটা গুছিয়ে লেখো, রাইট আপ করো। তাহলে তুমি গুছিয়ে লিখলে, রাইট আপ করলো, সেটা আরেকটা অ্যাক্টিভিটিস, আরেকটা টাস্ক। তারপরে এবার বললাম যে প্রজেক্ট রিপোর্ট যেভাবে বানাতে হয় সেভাবে পুরো ব্যাপারটাকে লেখো একটা স্টাইলে। তো সেটা লিখলে তারপরে কি করা হয় না, তো প্রজেক্ট রিপোর্ট বানানোর পরে তখন আমাদের বলা হয় একটা স্লাইড বানাও, একটা প্রেজেন্টেশন স্লাইড বানাও, যেটা আমাদেরকে বলবে, মানে টিচার বা এক্সামিনার যারা থাকবে তাদের সামনে তুমি যে কাজ করলে তোমার প্রজেক্টে সেটাকে বানাও। তার মানে একটা স্লাইড বানানো একটা হচ্ছে প্রজেক্ট, সেটা নিজেরাও বানাতে পারো, টিচারদের হেল্প নিয়েও বানাতে পারো। তো সেটা একটা অ্যাক্টিভিটিস টু মানে ডিজাইন পিপিটি অর প্রেজেন্টেশন। তারপরে ধরো যেদিন ভাইভা হবে সেদিন তোমরা প্রেজেন্ট করবে। এই যে তোমাদের যে প্রজেক্ট, তোমাদের যে এমএসসি প্রজেক্ট একটা ছোট্ট প্রজেক্ট, সেটার মধ্যেই কিন্তু এত এত স্টেপস থাকে। তো সেটাই হচ্ছে প্ল্যানিং এর একটা ব্যাপার। প্ল্যানিং হচ্ছে একটা গুরুত্বপূর্ণ, যত বড় কাজ হবে তত বেশি প্ল্যানিং নিতে হবে, প্ল্যানিং করতে হবে। এবার হচ্ছে শিডিউলিং, সেটা আনাদার ফেজ। দিস কনসিস্ট অফ aligning the activities according to the precedence order and determining the following things। তো তার মানে কি এখানে কি হচ্ছে, যে অ্যাক্টিভিটিস গুলো থাকবে সেগুলো আমাদের আইডেন্টিফাই করে নেওয়া, কোনটা আগে, কোন অ্যাক্টিভিটিসটা আগে থাকবে, কোন অ্যাক্টিভিটিসটা পরে থাকবে, সেগুলোকে আমাদের অর্ডার করা। ফার্স্ট সেন্টেন্সে বলা আছে দিস কনসিস্ট অফ laying the activities according to the precedence order and determining। তার মানে কোনটা আগে হবে কোনটা পরে হবে, সেই যে অর্ডার আর কি অ্যাক্টিভিটিস গুলো, সেগুলোকে আমাদের করতে হবে, মানে অর্ডার গুলোকে বার করতে হবে, আইডেন্টিফাই করতে হবে। এখানে বলতে দেখো স্টার্টিং অ্যান্ড ফিনিশিং টাইম অফ ইচ অ্যাক্টিভিটিস, প্রত্যেকটা অ্যাক্টিভিটি স্টার্টিং টাইম কি, ফিনিশ টাইম কি, সেগুলোকে আমাদেরকে লিস্টিং করা। তারপরে বলছে সেকেন্ডে বলছে দ্য ক্রিটিক্যাল পাথ অন হুইচ দ্য অ্যাক্টিভিটিস রিকোয়ার্ড স্পেশাল অ্যাটেনশন, সেটাকে বার করা, ক্রিটিক্যাল পাথ বার করা বেসিক্যালি। থার্ডে বলছে দ্য স্ল্যাক অ্যান্ড ফ্লোট ফর দ্য নন ক্রিটিক্যাল পাথ। তার মানে যতগুলো নন ক্রিটিক্যাল পাথ থাকবে তাদের জন্য স্ল্যাক অ্যান্ড ফ্লোট দুটো ভেরিয়েবল আছে, দুটো এক্সপ্রেশন আছে, দুটো ফর্মুলা আছে। তো সেইগুলো বার করতে হবে ফর নন ক্রিটিক্যাল পাথ। সো দিস আর দ্য শিডিউল, আমাদের কি কি করতে হবে সেগুলো আমরা ট্রেস আউট করলাম, মানে প্ল্যানিং হয়ে গেল। তারপরে আমাদের কিভাবে কাজগুলোকে শুরু করব সেটা হচ্ছে শিডিউলিং। তারপরে হচ্ছে কন্ট্রোলিং, যখন কাজ আমাদের হচ্ছে ধরো তখন তাকে একটা কন্ট্রোল করতে হবে। যারা
ওই তারপর যদি বড় বিল্ডিং কনস্ট্রাকশন হয় তাহলে প্রত্যেকটা কন্ট্রাক্টরে একটা করে ম্যানেজার থাকে, সাইড ম্যানেজার বলে। তো সেই ম্যানেজার কি করে, আসে এসে দেখে যে কোন কাজটা কতদূর হলো না হলো, তারপরে তার সেই কাজকে তোমার এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আর কি কি করতে হবে না করতে হবে সেগুলো প্রজেক্ট ম্যানেজার যা থাকে সে দেখে এবং সেটাকে কন্ট্রোল করে। বুঝতে পারছো তো কি কি বলা হচ্ছে এখানে? দেখো যে নাম্বার ওয়ানে বলা আছে মেকিং পিরিয়ডিক্যাল প্রোগ্রেস রিপোর্ট। তার মানে একটা নির্দিষ্ট টাইম অন্তর অন্তর কি কি কাজ হলো সে সেটাকে রিপোর্ট বানায়। রিভিউ দ্য প্রোগ্রেস, প্রোগ্রেস ঠিক ঠিক হচ্ছে কিনা সেটা রিভিউ করে। মানে যে প্ল্যানিং এ যে আমাদের ছিল, যে শিডিউলে ছিল, তো সেই শিডিউল অনুযায়ী যে প্ল্যানিং অনুযায়ী কাজ হচ্ছে কিনা সেটাকে রিভিউ করা হয়, মানে চেক করা হয় যে ঠিক ঠিক হচ্ছে কিনা। থার্ডে বলছে অ্যানালাইজিং দ্য স্ট্যাটাস অফ দ্য প্রজেক্ট, প্রজেক্টে কতদূর হলো, কতদিন আমাদের লাগলো, কত টাকা খরচ হলো, আর কতদিন লাগতে পারে, আর কত টাকা খরচ হতে পারে, ইত্যাদি ইত্যাদি সেখানে অ্যানালাইসিস করা হয় বা স্টাডি করা হয়। ফোর্থে বলছে ম্যানেজমেন্ট ডিসিশন রিগার্ডিং আপডেটিং ক্র্যাশিং অ্যান্ড রিসোর্স অ্যালোকেশন। তারপরে হচ্ছে লাস্ট, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপারটা, ম্যানেজমেন্ট ডিসিশন, মানে ম্যানেজারিয়াল ডিসিশন নিতে হবে রিগার্ডিং দ্য আপডেটিং। তো এবার মনে করো যে বিল্ডিংটা যখন বানানো হচ্ছে তখন তুমি একজন কন্ট্রাক্টরকে দিয়েছো, তাহলে যে ম্যানেজার থাকবে সেই ম্যানেজারকে বলছে আমরা কন্ট্রোলার, যে কন্ট্রোল করবে ব্যাপারটা, সেই ম্যানেজার কি করো তোমাকে বলো যে স্যার এই তো আমার এই পর্যন্ত কাজ হয়েছে, তাহলে হ্যাঁ আমাকে এত টাকা বা দিতে পে করতে পারবে। হয়তো কথা হলো যে 10 লাখ টাকা প্রজেক্ট, তো বললো যে এত পার্সেন্ট কাজ হয়ে গেছে, মোর দেন 50% কাজ হয়েছে, তাহলে আমাকে 60% পে করুন। তো সেটা একটা একজন ডিসিশন নেবে কখন টাকা চাইবে, কত পার্সেন্ট টাকা চাইবে ইত্যাদি, সেটা একটা ব্যাপার। এবার ধরো তোমাকে বলেছিল যে 6 মাসের মধ্যে বিল্ডিং বানিয়ে দেবে, কিন্তু 3 মাসের পরে দেখা গেল যে তোমার যে পরিমাণ কাজ হচ্ছে তাতে 6 মাসে হয়ে যাবে, কিন্তু তুমি চাইছো যে না আরো 1 মাস আগে আমার কাজ যেন শেষ হয়ে যায়, 5 মাসে যেন শেষ হয়। তখন তুমি তাকে বললে, ম্যানেজারকে বললে যে আমি আরো চাইছি আরো 1 মাস আগে যেন আমার কাজ শেষ হয়ে যায়, কারণ আমি যেখানে ভাড়ায় আছি সেখানে অসুবিধা হচ্ছে, আমার কাজ একটু তুমি ওভার টাইম করিয়ে আমার কাজটা একটু তাড়াতাড়ি শেষ করাও। তো এই যে ব্যাপারটা আর কি, সেটা হচ্ছে ক্র্যাশিং বলে একটা টার্মস আছে, আমরা পড়বো। তার মানে বেশি টাকা দিয়ে ওভার টাইম দিয়ে যদি কাজ আমরা কম সময়ে করাতে চাই তাকে ক্র্যাশিং বলা হয়। তো সেটা একটা ধরো স্টেপস থাকছে, কিছুদিন কাজ করার পরে আমরা সেটা আবার ডিসিশন চেঞ্জ করতে পারি, প্ল্যানিং এ চেঞ্জ করতে পারি, কনস্ট্রাকশনের যে আন্ডারস্ট্যান্ডিং সেটাকে আমরা চেঞ্জ করতে পারি। এবং সেই জন্য ক্র্যাশিং এর জন্য আমাদের তখন যে রিসোর্স থাকে, যারা লেবার বা অন্যান্য মেটেরিয়ালস থাকবে, তাদেরকে প্রপার অ্যালোকেট করতে হবে বা প্রপার ইউটিলাইজ করতে হবে, তাহলে কম সময়ে করা যাবে। আবার অনেক সময় কাজ করতে করতে দেখা গেল যে কন্ট্রাক্টরকে দিয়েছো, সে কাজ করার পরে দেখা যাচ্ছে যে ডিলে করে ফেলছে, আস্তে আস্তে কাজ করছে, তোমার মনে হচ্ছে যে 6 মাস কি আরো, হয়তো আরো 6 মাস টাইম লাগবে। তখন কন্ট্রাক্টরকে তুমি তাকে ডাকলে, ডেকে ডিসকাস করলে, করে সেই কন্ট্রাক্টরকে তুমি বাদ দিতে পারো এবং নতুন কাউকে লাগাতে পারো। তো এরকম ডিফারেন্ট ডিফারেন্ট সিচুয়েশন তোমার আসে, সেই জন্য ডিফারেন্ট ভেরিয়েশন আমরা এখানে প্রজেক্টের মধ্যে আনতেই পারি, এই প্রবলেমের মধ্যে প্রজেক্ট ম্যানেজমেন্ট এই চ্যাপ্টার মধ্যে ইনক্লুড করতে পারি, করে আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট আমাদের প্রবলেম আমরা বানাতে পারি। মানে বিভিন্ন ধরনের প্রজেক্ট ম্যানেজমেন্টের প্রবলেম আমরা কনস্ট্রাকশন করতে পারি বাই ইনক্লুডিং ডিফারেন্ট প্যারামিটার্স আর ডিফারেন্ট সিচুয়েশন। বুঝতে পারছো? যেমন ধরো বিল্ডিং কনস্ট্রাকশন করতে করতে ধরো 6 মাসের কাজ ছিল, তার মধ্যে দেখা গেলো যে 2 মাসের মধ্যে যে কাজ করলো সেটা 2 মাসে কত হওয়া উচিত, তাহলে 1/3 কাজ হওয়া উচিত, দেখা গেলো যে 2 মাসে তোমার 10%ও কাজ হয়নি। আমার তোমার ভয় লাগছে যে হয়তো 6 মাসের কাজ শেষ হবে না, তখন সে কন্ট্রাক্টরকে ডাকলে, ডেকে আলোচনা করলে, করে ও বললো যে না আমি আর স্পিডে করতে পারবো না, আমি লেবার পাচ্ছি না, আমি না তখন না বললো। এবার তুমি তোমার ডিসিশন নিলে যে কন্ট্রাক্টরকে বাদ দিয়ে আর একটা ভালো কন্ট্রাক্টর আছে তাকে কাজে লাগাচ্ছ। তো সেইখানে তোমার 6 মাসেই কাজ শেষ হবে না আরো আগে হবে না আরো বেশি লাগবে, সেই একটা ব্যাপার। তো সেইটা কিন্তু এই কোনো আমাদের যেখানে স্টাডি করবো তার মধ্যে ওই কেসটা নেই, এখানে ধরেই নেওয়া আছে যে একজনের কন্ট্রাক্টর কাজটা কমপ্লিট করবে, প্রজেক্টটা কমপ্লিট করবে, সেভাবে কাজ করা আছে। মাঝখানে কেউ ছেড়ে চলে গেলে তার যে ব্যাপারটা দাঁড়াবে সেটা আমাদের এখানে কিন্তু প্রবলেমের মধ্যে বলা নেই। তো সেটা আমরা আমাদের একটা যে তোমাদের এমএসসি প্রজেক্ট তার মধ্যে ইনক্লুড করতে পারো। এখন এখানে ধরো তারপরে আছে আমাদের সেই, তাহলে ফেজগুলো আমরা পড়লাম। আচ্ছা, এরপরে আমরা পড়বো অ্যাডভান্টেজেস অফ নেটওয়ার্ক অ্যানালিসিস। এই নেটওয়ার্ক আমরা যে বানাচ্ছি সেটা যে অ্যানালিসিস করে আমরা কি সুবিধা পাবো, প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রবলেমটা সলভ করার জন্য আমরা নেটওয়ার্ক বানিয়ে সেখানে যে আমরা স্টাডি করবো, অ্যানালিসিস করবো, তার সুবিধা কি কি আছে, তো সেইটা আমরা ধরো আমরা বলবো আর কি। তো এখানে অনেকগুলো ধরো অ্যাডভান্টেজ আছে, এখানে লিস্টিং করা আছে।
যে যদি আমরা নেটওয়ার্কটা বানিয়ে নিই তাহলে তার অনেক অ্যাডভান্টেজ আছে, সেই পয়েন্টস গুলো আমার এখানে আছে, ধরুন ওখানে পয়েন্টস বলা আছে, সেটা আমরা পরের ক্লাসে বলবো। ঠিক আছে, কারণ এটা বলতে গেলে একটু সময় লাগবে, আজকে কুলোবে না। তাহলে নেক্সট ক্লাসে উইল ডিসকাস অ্যাবাউট দিস অ্যাডভান্টেজেস অ্যাজ ওয়েল অ্যাজ ডিসঅ্যাডভান্টেজ। কিন্তু ডিসঅ্যাডভান্টেজ আছে, অল্প স্বল্প আছে, সেগুলো আমরা একটু বলবো। তো অ্যাডভান্টেজটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, সেটা আমরা একটু লক্ষ্য করবো যে কি কি সুবিধা আছে, এগুলো এক্সামেও থাকে, হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অফ নেটওয়ার্ক অ্যানালিসিস এটসেট্রা। তারপরে আমরা ধরো মেথডে যাব, বা যে ওখানে বেসিক যে টার্মস আছে সেগুলো আমরা স্টাডি করবো, সে পরের দিনের ক্লাসে আমরা আসবো আর কি।